গুড মর্নিং স্টুডেন্ট। আশা করছি দীর্ঘ লকডাউনে তোমরা সবাই ভালোভাবে আছো, বাড়িতে বসে পড়াশোনা করছো, সমস্ত রকম বিধিনিষেধগুলো মেনে চলছো এবং সচেতনভাবেই সবাই আছো। তো বেশ কয়েকদিন পরে অ্যাকাউন্টেন্সির যে ভ্যালুয়েশন অফ গুডউইল নিয়ে আলোচনা করেছিলাম আমরা, তার প্রথম পদ্ধতিটা আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা গড় মুনাফার বর্ষগুণক পদ্ধতির বি পার্ট অর্থাৎ যৌগিক গড় মুনাফার বর্ষগুণক পদ্ধতিটা আলোচনা করব। যৌগিক গড় মুনাফার বর্ষগুণক পদ্ধতিটা আলোচনা করব। প্রথমে আমরা 1 নম্বরে প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম আগের দিন, তাতে কি বলা হয়েছিল, নর্মাল প্রফিট যা থাকবে পূর্ব নির্দিষ্ট অতীত কয়েক বছরে, অর্থাৎ 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, যে নর্মাল প্রফিটটা থাকছে সেটাকে আমাদের বের করতে হবে। করার পরে সেটার থেকে যদি কোনো লস থাকে বিয়োগ করে 2 বছর, 3 বছর, 4 বছর যাই থাক তার টোটাল করলে আমরা অ্যাকচুয়াল আর্ন পাস্ট প্রফিটটা বের করব। তাহলে আগের অঙ্কে আমরা দেখেছি যে এই অ্যাকচুয়াল আর্ন প্রফিটটাকে বের করছি আমরা কিভাবে। আগের দিনের অঙ্কে আমরা এভাবে অঙ্কগুলো করেছিলাম, অ্যাকচুয়াল আর্ন প্রফিটটাকে বের করলাম। সেখান থেকে কি করেছিলাম আমরা, না বিভিন্ন বছরে যে বিভিন্ন ধরনের প্রফিট হচ্ছে তার থেকে একটা ট্রেন্ড বোঝা যায়। বারবার মনে রাখো, খেয়াল রাখো, ট্রেন্ড মানে গতি প্রকৃতি, সেটা বোঝা যায়। কিন্তু যদি দেখা যায় যে বিগত কয়েক বছরে মুনাফার হারটা বা মুনাফার রেটটা ইনক্রিজ করছে, তাহলে বুঝতে হবে যে ব্যবসার সুনাম বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে এই পদ্ধতিটার উদ্ভব। এটা অনেকটাই সায়েন্টিফিক। কি করা হচ্ছে, অতীত বছরের গুরুত্ব অনুসারে, অর্থাৎ সেগুলোর গুরুত্বটা বিচার করে, ইম্পর্টেন্সিটাকে কনসিডার করা হচ্ছে, করে তার ওয়েট অর্থাৎ ভার ঠিক করা হয়। যেমন ধরো, যদি পরপর কয়েক বছরে যদি আমরা ধরি, ধরো 16, 17, 18, 19, এই বিগত 4 বছরের যদি ধরি, যে ক্রমবর্ধমান প্রফিটটা ক্রমবর্ধমান, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 1, 2, 3, 4 এরকম সংখ্যা দিয়ে যে প্রফিটটা হবে তাকে তার ভাগ দিয়ে গুণ করতে হবে। আর যদি দেখা যায় ক্রমহ্রাসমান, তখন কি হবে, 4, 3, 2, 1 লাভের সঙ্গে, সেই ইয়ারের লাভের সঙ্গে তাকে আমরা গুণ করব। গুণ করে আমরা কি পাবো, টোটাল ওয়েটেড নর্মাল প্রফিটটা পাবো। টোটাল ওয়েটেড নর্মাল প্রফিট পাবো। এবারে তাহলে ওয়েটেড এভারেজ প্রফিট কি করে পাবো, না যে যতগুলো ওয়েট হলো, এই যেমন দেখো এই অঙ্কে একটা দেখো, এখানে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে 2009 সালে 50,000, 2010 সালে 65, 2011 সালে 70, 2012 সালে 80। তাহলে পরপর ইনক্রিজ করছে, বোঝা যাচ্ছে। তাহলে আমি প্রথমটাকে যদি 1 দিয়ে গুণ করি, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তাহলে মাল্টিপল বাই 1, 2, 3, 4। তাহলে এই ওয়েটটা কত, এইখানে ওয়েটটাকে যোগ করো। টোটাল ওয়েট কত, টোটাল ওয়েট 10 অর্থাৎ 10। তাহলে আমি যখন বোঝাচ্ছিলাম এখানে ওয়েটেড এভারেজ প্রফিট নর্মাল প্রফিট বের করতে গেলে কি করব, তাহলে না আমরা টোটাল যে ওয়েটেড নর্মাল প্রফিট হলো যোগফল, তাকে আমরা ওয়েট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ওয়েটেড এভারেজ নর্মাল প্রফিট। পাওয়ার পরে এবারে প্রয়োজন বোধে আমাদের কি করতে হবে, ভবিষ্যতের বাড়তি কমতি খরচ, ক্ষতিপূরণগুলোকে মিলকরণ করে আমরা এভারেজ ফিউচার মেনটেনেবল প্রফিট বের করতে পারবো। ঠিক আগে যেখানে অঙ্কটা আগের দিন শেষ করেছিলাম,
সেখানে আমরা এভারেজ মেনটেনেবল প্রফিটের কতগুলো নিয়ম বলে দিয়েছিলাম, কোন কোন নিয়মের মানে কোন কোন জিনিসগুলোকে যোগ হবে, কোন কোনগুলো বিয়োগ হবে। মনে আছে আমরা অ্যাবনর্মাল লস কোনো বছরের, সেগুলোকে আমরা লেস করব। ঠিক অ্যাবনর্মাল অ্যাট লস ফ্রম ফায়ার, থেফট ইত্যাদিকে আমরা যোগ করব অ্যাবনর্মাল লসগুলোকে। ঠিক তেমনি অ্যাবনর্মাল ইনকামগুলোকে বিয়োগ করব। কোনো ক্যাপিটাল জাতীয় ইনকাম যদি অ্যাবনর্মাল থাকে, অর্থাৎ হঠাৎ করে আয় হয়, সেটাকে আমরা বিয়োগ করব। ভবিষ্যতে খরচযোগ্য আছে সেগুলোকে আমরা, অর্থাৎ বাড়তি খরচ হবে সেগুলোকে আমরা কি করব, বিয়োগ করব। ভবিষ্যতে কোনো বাড়তি ইনকাম হতে পারে সেগুলোকে আমরা যোগ করব। এইভাবে করে আমরা কি করব না, আমরা এখানে এভারেজ ফিউচার মেনটেনেবল প্রফিটটাকে নির্ণয় করব। বোঝা যাচ্ছে? এর আগের দিন দেখো একটা নোটস বলে সেখানে আমি তোমাদেরকে দিয়েছিলাম, মনে করে আগের দিনেরটা একটু দেখবে। এরপরে আমাদের দেখতে হবে অঙ্কের মধ্যে ঠিক প্রথম যে অঙ্কটা দেওয়া হয়েছিল সুনামের মূল্যায়নের বর্ষ গুণক, অর্থাৎ যে সুনামটা এতদিন ধরে রেখেছি, নতুন তার মূল্যায়ন করার পরে নতুন কোনো অংশীদার এলে সেটা কত বছর ধরে আমি সুনামটা অর্জন করতে পারবো, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে বর্ষ গুণক। সেইটাকে বলা হচ্ছে বর্ষ গুণক, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স পারচেজ, তাকে দিয়ে সেইটা দিয়ে গুণ করব। অর্থাৎ যেটা নাকি ভবিষ্যতে নিশ্চিত মুনাফা অর্জনকালকে কি করবে, নির্দেশ করবে। তাহলে এখন আমরা ওয়েটেড এভারেজ প্রফিট যদি বের করতে যাই, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো, যৌগিক ভারযুক্ত গড় স্বাভাবিক অর্জনযোগ্য মুনাফার পরিমাণকে বর্ষগুণক দিয়ে গুণ করে আমরা সুনামের মূল্য পাবো। তাহলে সুনামের মূল্য ইজিক্যাল টু কি, এইখানটা দেখো বারবার দেখাচ্ছি। তাহলে ভারযুক্ত অর্থাৎ ওয়েটেড, যৌগিক গড় প্রকৃত অর্জিত অথবা নর্মাল অথবা অর্জনকারী মুনাফা। তার মানে যে তিনটা জিনিস, অ্যাকচুয়াল আর্ন, অ্যাকচুয়াল প্রফিট, ওয়েটেড এভারেজ নর্মাল ওয়েট দিয়ে যদি করি, আর ওয়েটেড এভারেজ ফিউচার মেনটেনেবল প্রফিট, এইটা যেটাই হোক, যে অঙ্কে যেমন থাকবে, যেখানে যেটা কাজে লাগবে, সেটাকে আমরা কি করব, নাম্বার অফ ইয়ার্স দিয়ে গুণ করব। গুণ করলেই আমাদের কি বেরিয়ে যাবে না, বেরিয়ে যাবে ভ্যালু অফ গুডউইল। তাহলে অঙ্ক দেখি, এইখানে একটা অঙ্ক দেখো, 3 ইয়ার্স পারচেজ বলা আছে, ABC না PQR দেখছো। তাহলে প্রফিট লস 4:3:2। দীর্ঘদিন পি অসুস্থ, ডিউ টু লং ইলনেস, অসুস্থতার জন্য সে ব্যবসা থেকে চলে যেতে চাইছে, রিটায়ার 1 জানুয়ারি 2013। তাহলে আমাদের অঙ্ক শেষ হচ্ছে কবে, ডিসেম্বর 2012। তাহলে এই 2012 ডিসেম্বর 31শে ডিসেম্বরে আমাদের ভ্যালুয়েশনটা করে তার প্রাপ্যটা তাকে দিয়ে দিতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি করলাম, প্রথমে লাস্ট 4 ইয়ার্সের এইখানে ক্যালকুলেশনটা এরকম একটা টেবিল করে ফেললাম, একটা টেবিল আমরা কাটিয়ে ফেললাম, টেবিল কাটিয়ে ওয়েটেড এভারেজ অ্যাকচুয়াল প্রফিটের টেবিল কাটিয়ে ফেললাম। প্রফিট আর্ন এক্স, ওয়েটকে ডব্লিউ দিয়ে আমরা সিগনিফাই করলাম। তাহলে প্রোডাক্ট হলো ডব্লিউ এক্স। তাহলে 2009 50,000, 2010 65, 2011 70, 2012 80, তাকে আমরা 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করে এইটা হচ্ছে টোটাল ওয়েটেড, কত হলো 7,10,000। তাকে আমরা কি দিয়ে ভাগ করব, এই যে টোটাল প্রোডাক্ট সিগমা ডব্লিউ এক্স, সিগমা মানে যোগফল, সিগমা ডব্লিউ এক্স বাই সিগমা ওয়াই অর্থাৎ ডব্লিউ, সিগমা ডব্লিউ মানে ওয়েটের যোগফল, তাকে দিয়ে ভাগ করলে পাবো 71,000 টাকা। আমরা এখানে লাস্ট 4 ইয়ারের এভারেজ ওয়েটেড প্রফিট। এইবারে তাহলে দেয়ার ফর ভ্যালু অফ গুডউইল কত, 3 ইয়ার্স পারচেজ, তাহলে 3 দিয়ে গুণ করি, 71,000কে 3 দিয়ে গুণ করলে কত হলো, 2,13,000। এবারে আমাদের দেখতে হবে পির রেশিও কত, তাহলে 4/9, কত 4/9। তাহলে 2,13,000, এই 4/9 গুণিত 2,13,000, তো অর্থাৎ 94,667 তাকে গুডউইল বাবদ দিয়ে দিতে হবে।
বোঝা গেল? এবারে আমরা যদি দেখি, আমরা আরেকটা পদ্ধতি আজকে শুরু করি, অতি মুনাফা পদ্ধতি। একই রকম সব কিছুই, অতি মুনাফা ব্যাপারটা কি একটু বুঝিয়ে দেই। না, কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠানের যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়েছে, যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়েছে তাতে যে মুনাফাটা বা যে প্রফিটটা পাওয়ার কথা, যখন আরেকটা প্রতিষ্ঠান ঠিক একই রকম মূলধন বিনিয়োগ করার পরে অতিরিক্ত কোনো মুনাফা অর্জন করতে সক্ষম হয়, অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতিতে, তাহলে বুঝতে হবে যে একই পরিমাণ, একই রকম সুযোগ সুবিধা, সব কিছু এনভায়রনমেন্ট সেম, তার ম্যানেজমেন্ট, তার ক্যাপিটাল, তার ব্যবসায়িক পরিস্থিতি সব কিছু একই, তাহলে আরেকটা প্রতিষ্ঠান থেকে কিভাবে বেশি মুনাফা অর্জন করছে? তাহলে এই যে অতিরিক্ত মুনাফা অর্জন করছে, এটাকেই বলা হচ্ছে অতি মুনাফা পদ্ধতি। অতি মুনাফা, সেটা ক্যালকুলেশন করব কিভাবে করব। দেখো তাহলে কিভাবে করছি। ঠিক আগের মতোই, এই যে দুটো আগে উদাহরণ দিয়েছিলাম, অতীত বছরের প্রকৃত অর্থাৎ অ্যাকচুয়াল আর্নড অথবা নর্মাল প্রফিট, এগুলোকে আমরা নির্ণয় করে ফেলব, যেমন করেছিলাম আগের অঙ্কে, কোনো অসুবিধা নেই, ঠিক সেম একই রকম একদম। তারপরে আমরা কি করব, গড় নিয়োজিত মূলধন, হোয়াট ইজ দ্য এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। না, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আমরা কি করি, ব্যালেন্স শিট দেখলে যে বছরের প্রথমে তার ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ বিনিয়োজিত মূলধন কত ছিল আর বছরের শেষে কত আছে, এই দুটোকে আমরা পাবো, সেই দুটোকে যোগ করব, প্রারম্ভিক মূলধন অন্তিম মূলধনের যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কি না, আমরা বিনিয়োজিত বা নিয়োজিত মূলধনের গড়। তাহলে গড় মূলধনটা বের করে ফেললাম, তাহলে এটা একটা নতুন জিনিস। এবারে আসবো যে সংশ্লিষ্ট কারবার মানেই তো ঝুঁকি, নো রিস্ক নো গেন। তাহলে সংশ্লিষ্ট কারবারের প্রকৃতি, নেচার, তার রিস্ক প্রভৃতি বিবেচনা করে, তাহলে একটা কারবার থেকে যে পরিমাণ মূলধন নিয়োগ করা হয়েছে তাতে নর্মাল রিটার্ন কত হতে পারে। ধরো কোনো নতুন কারবার করতে গেলে আমাদের কি করতে হয়, এনকোয়ারি বা যাচাই করতে হয় যে অনুরূপ কারবারে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন শিল্প তারা কিভাবে লাভ করছে, তাদের লাভের হার কত, নর্মাল রিটার্ন কত, 10% কি 15% কি 20%। যেমন ধরো আমরা যদি কোনো নিত্য নৈমিত্তিক দ্রব্যের উপরে আমরা ব্যবসা করি, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে লাভের পরিমাণটা কম, রিটার্নটা কম, কিন্তু ঝুঁকিও কম। অথচ যদি আমরা কোনো বেশি কোনো লাক্সারিজ গুডের ব্যবসা করি, কোনো যদি বিলাসবহুল দ্রব্যের ব্যবসা করি, লং টার্মের কোনো পণ্য ইউজ হয় এরকম কোনো পণ্যের ব্যবসা করি, সেখানে কি হচ্ছে, ঝুঁকিটা বেশি থাকছে, অর্থাৎ জিনিসের দাম বেশি থাকছে, বিক্রি পরিমাণ কম হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, রিটার্নটা কিন্তু নর্মাল রেট অফ রিটার্নটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 10%-এর জায়গায় তখন হয়তো 25% হয়ে যাবে। তাহলে এইভাবে কারবারের প্রকৃতি ও ঝুঁকি বিবেচনা করে নর্মাল রেট অফ রিটার্নটা ভাবতে হবে, 10% কি 20% ইত্যাদি। তাহলে এটা একটা নতুন জিনিস। এরপরে কি করতে হবে, নিয়োজিত মূলধনের অপর স্বাভাবিক হারের নির্ণয় করতে হবে, অর্থাৎ গড় নিয়োজিত মূলধন ইন্টু স্বাভাবিক আয়ের হার, গড় নিয়োজিত ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে নর্মাল আমরা প্রফিট বের করলাম অথবা এভারেজ প্রফিট বের করলাম, আর একটা নতুন জিনিস এখানে বের করলাম, ক্যাপিটাল এমপ্লয়েডের সঙ্গে স্বাভাবিক রিটার্ন আয়ের হারটাকে গুণ করলাম, ঠিক আছে, গুণ করে ফেললাম। এরপরে কি আছে না, দেখতে হবে আমার এই প্রথম অংশে অ্যাকচুয়াল আর্ন নর্মাল প্রফিট কত হয়েছিল, অর্থাৎ অ্যাকচুয়াল প্রফিটটা কত হয়েছিল, আর নিয়োজিত মূলধনের উপরে রিটার্নটা কত হচ্ছে, এই দুটোর ফারাক যদি দেখা যায়, সুপার প্রফিট তখনই হবে অ্যাকচুয়াল আর্নটা তার এই যে
ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে যে স্বাভাবিক আয়ের হার দিয়ে গুণ করেছি তার থেকে বেশি হয় তাহলে সুপার প্রফিট হচ্ছে, আর যদি দেখা যায় উল্টোটা হয় তাহলে দেখতে হবে কি সুপার লস হচ্ছে। তখন আর কিন্তু কারণ মানে কি বলা যাবে, সুনামের কোনো প্রশ্নই আসছে না। তাহলে আমরা এখানে সুপার প্রফিটটা বের করে ফেললাম। সুপার প্রফিট বের করার পরে সুনামের মূল্যায়নের জন্য কি করব আমরা, না কত বছরের জন্য কিনতে হবে সেটাকে ঠিক করা হচ্ছে, ক বছর এই মানে প্রফিটটা আমরা আর্ন করতে পারবো। তখন আমরা কি করব, এই বার্ষিক অতি মুনাফার পরিমাণকে বর্ষ গুণক দিয়ে গুণ করে দেব। আগের অঙ্কের মতো এখানে যেরকম করেছিলাম আমরা এভারেজ প্রফিটকে বর্ষ গুণক দিয়ে গুণ করে দিয়েছিলাম। দেখো খেয়াল করো এইখানে ওয়েটেড এভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ, এখানে অ্যাকচুয়াল আর্ন প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ করেছিলাম আগের অঙ্কে, এইখানে দেওয়াই আছে দেখো উপরে। ঠিক এখানে কি করব, তাহলে সুপার প্রফিটটা বের করব। নতুন জিনিসটা কি হলো, তাহলে নর্মাল প্রফিট আর একটা ক্যাপিটাল এমপ্লয়েডের সঙ্গে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সঙ্গে আমরা গুণ করলাম, তাকে নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে গুণ করে আমরা সুপার প্রফিট বের করলাম। তাহলে সুনামের মূল্য বা ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ ইকাল টু যে বার্ষিক অতি মুনাফা অর্থাৎ সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেজ, ভ্যালু অফ গুডউইল ইজ ইকাল টু এইটা। এবারে আমরা এইখানে একটা অঙ্কের উদাহরণ দিয়ে দিয়েছি, দেখো এখানটায় MNR তিনজনে 2-1-এ ব্যবসা করছে, তারা কি করবে, রিটায়ার করতে চাইছে ফ্রম দ্য ফার্ম, ওয়ান্টেড টু এটা ফার্ম থেকে ফলোয়িং পার্টিকুলার্স, এইটা দেওয়া আছে, এম চলে যাবে। ভালো কথা, 5 বছরে এইটা লাভ দেওয়া আছে, দেখো এখানে 40, 30, 50, 60, 70, আর নর্মাল রেট বলে দিচ্ছে 15%। আচ্ছা, অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড ইন এ বিজনেস 2 lakhs, 3 years পারচেজ পলিসি। এবারে আমাকে 3 ইয়ার্সে এটা অঙ্কটা করতে হবে। তাহলে দেখো গুডউইলটাকে আমরা তাহলে 1, 2, 3, 4, 5 বছর, 5 বছরের এখানে দেওয়া আছে, 5টা দিয়ে যোগ করে ফেললাম কারণ এখানে কোনো লস নেই। তাহলে আমরা করে ফেললাম, করে 2,50,000 টাকা হলো। বোঝা গেল কত হলো, 2,50,000। এবারে এভারেজ সিম্পল হবে কত, না 5 দিয়ে ভাগ করলে আমার হয়ে যাবে এইটা 50,000, এইটা হয়ে যাবে এভারেজ প্রফিটটা হয়ে যাবে 50,000 এইটা। এবারে এইখান থেকে যদি কোনো কিছু বিয়োগ করার থাকে সেটাকে আমরা বের করে বলবো, যদি মেনটেনেবল বের করতে হয়, আর যদি হচ্ছে কোনো ওই যে অ্যাডজাস্টমেন্টগুলো থাকে বিয়োগ করে ফেলবো বা যোগ করবো, করলে আমরা অ্যাকচুয়াল এভারেজ মেনটেনেবল প্রফিটটা পাবো। এবারে নর্মাল রিটার্নে কি বলা আছে দেখো, ক্যাপিটাল এমপ্লয়েড কি বলা আছে 2 lakhs, 2 লাখ, আর রিটার্ন কত বলা আছে 15%। তাহলে এখানে এভারেজ কথাটা নেই, তার মানে এখানে অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড অথবা এভারেজ, এখন এটাকেই আমরা এভারেজ ধরে নিতে পারি। তাহলে এখানে কি হচ্ছে 2 লাখ ইন্টু 15%, এই দেখো এখানে নর্মাল রিটার্ন কি করা আছে, এটা করলে 30,000, তাহলে কত হলো 30,000, 2 lakhs-এর 15%, 30,000। তাহলে অ্যানুয়াল সুপার প্রফিট কত হলো, কি বলেছিলাম, অ্যাকচুয়াল যে প্রফিটটা আর্ন করছে আর যেটা আমাদের রিটার্ন হচ্ছে তার থেকে যেটা অতিরিক্ত হলো সেটাই হচ্ছে মাইনাস নর্মাল রিটার্ন, দ্যাট ইজ 50,000। এই যে এখানে আমি করেছিলাম 50,000, দেখা যাচ্ছে এখানে 50,000 করেছিলাম, আর এখানে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 30,000। তাহলে এই দুটো বিয়োগ করলে কত হলো 20,000, সুপার প্রফিট 20,000। কত বছরে পারচেজ করছি 3 বছর, তাহলে 3 দিয়ে গুণ করব, 20 দিনে 60,000, 60,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম ভ্যালু অফ গুডউইল। তাহলে MSCR কত, এম কে প্রথম 2-1 অর্থাৎ 5, 2-5, তাহলে আমরা 60,000 টাকা ইন্টু 2-5, 60,000 টাকা ইন্টু 2-5, দ্যাট ইজ 24,000 টাকা, অর্থাৎ 5, 12, 60 ইন্টু 2, তাহলে 12 দুগুণে 24, 24,000 টাকা আমরা কাকে দেব, এম কে দিয়ে দিতে হবে ভ্যালু অফ গুডউইল বাবদ, এম কে দিয়ে দিতে হবে। এখন আমি তোমাদের সুপার প্রফিটের এইটা বারবার করে তোমরা একটু খেয়াল করবে, আমি যেটা এতক্ষণ বলে গেলাম যে কিভাবে আছে। কম্পিউটেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড এভারেজ ক্যাপিটাল, সূত্রটা কি, যে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করব কিভাবে, দু রকম হয়, দুটো পদ্ধতিতে হয়, একটা অ্যাসেট সাইডে হয় আর একটা লায়াবিলিটি সাইডে হয়। অ্যাসেট সাইডে সানড্রি অ্যাসেটস অর্থাৎ বিবিধ সম্পত্তি যেটার বাজারজাত মূল্য, অনেক সময় পারচেজ ভ্যালু থাকে আর মার্কেটিং ভ্যালু থাকে, আমরা মার্কেটিং ভ্যালু ধরবো, সেখান থেকে বাদ দেব একটা অ্যাসেট সাইডে ব্যালেন্স শিটের ডান দিকে আমরা জানি এরকম, ডান দিকে আমরা কি জানি অ্যাসেট,
সেখান থেকে ফিকটিশাস অ্যাসেটস যদি থাকে কিছু, যেমন ধরো প্রিলিমিনারি এক্সপেন্সেস কিছু থাকে বা ইত্যাদি, এগুলোকে বাদ দেব। আর গুডউইলকে আমরা কি করব, বাদ দেব। নন ট্রেড ইনভেস্টমেন্ট অর্থাৎ ব্যবসায় বিনিয়োজিত নয় এমন কোনো ইনভেস্টমেন্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা বাদ দেব। অনেক সময় তো বিভিন্ন বাইরের কোম্পানিতে শেয়ারে ইনভেস্ট করা হয়, তাহলে সেটা ব্যবসার সম্পত্তি, তাহলে সেটা আমরাকে ইনভেস্টমেন্ট হিসাবে সম্পত্তি দেখাই, কিন্তু সেটা ব্যবসায় বিনিয়োগ করা নয়। তাই ব্যবসায় বিনিয়োজিত মূলধন বের করতে গেলে আমরা এটা বারবার করে এই ক্যালকুলেশনটা বলা আছে। এখান থেকে মাইনাস কি করব, বাঁ দিকে এই ব্যালেন্স শিটের বাঁ দিকে যেগুলো থাকে কারেন্ট লায়াবিলিটিজ অ্যান্ড প্রভিশন। কারেন্ট লায়াবিলিটিসগুলো আমরা জানি বিলস পেবল, ব্যাংক ওভারড্রাফট এবং প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ট্যাক্সেশন বিভিন্ন থাকে, সেগুলোকে আমরা মাইনাস করব। মাইনাস করলে আমরা কি পেয়ে যাব, ক্যাপিটাল এমপ্লয়েড। আর তার সঙ্গে আমরা হাফ অফ কারেন্ট ইয়ার্স প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ সেখান থেকে আমরা অর্ধ বছরের প্রফিটটাকে মাইনাস করছি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য। এভারেজ অর্থাৎ আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের অর্ধেক বের করার জন্য এটাকে করছি। বেশ ভালো কথা। উল্টো দিক থেকে যদি ধরি, আমরা উল্টো দিক থেকে ধরি ক্যাপিটাল ব্যালেন্স শিটের দিক থেকে, তাহলে ওন ক্যাপিটাল অর্থাৎ মালিক যেগুলো নিজস্ব বিনিয়োগ করেছে, যেমন হচ্ছে ইস্যু কি বলা যাবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড প্রফিট ইত্যাদি। লং টার্ম লোন যদি কিছু থাকে, লং টার্ম লোন, সেখান থেকে আমরা অ্যাসেট সাইডের যেগুলো রয়েছে ফিকটিশাস অ্যাসেট, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, গুডউইলটা আমি আগেই বলেছিলাম স্থায়ী সম্পত্তি, প্রকৃত সম্পত্তি, কিন্তু সেলফ জেনারেটেড হলে অর্থাৎ ব্যবসা দীর্ঘদিন চলার ফলে ব্যবসায় যদি উদ্ভূত কোনো গুডউইল থাকে, সেটা তো আর মালিক বিনিয়োগ করেনি বা মালিকগণ, তাই সেটাকে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড থেকে মাইনাস করছি, করে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি, কি বলছি, যে ক্রস ক্যাপিটাল এমপ্লয়েড। এবারে সেটাকে এভারেজ করব আমরা, করে ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে দেব। এইবারে আসবো, আমরা যদি মেনটেনেবল করি, একটু আগেই বলেছিলাম অর্জনযোগ্য, এখন এটা গেল ক্যাপিটাল এমপ্লয়েড বের করানোর ব্যাপার। এবারে মেনটেনেবল প্রফিট, আগে যেখানে দেখাচ্ছিলাম, যে এখানটা দেখাচ্ছিলাম নর্মাল, এই যে অ্যাকচুয়াল আর্ন, অথবা আমরা মেনটেনেবল হতে পারে, তারও আগে যদি যাই মেনটেনেবলে সূত্রে যদি যাই, যেখানে এই যে মেনটেনেবল কথাটা এর আগের দিন দেখিয়েছিলাম, শেষ করব। তাহলে এইখানে এই কটা স্টেপ 2তে কম্পিটিশন এভারেজ মেনটেনেবল প্রফিটটা কি করে বেরোচ্ছে, এভারেজ প্রফিট অথবা অ্যানুয়াল প্রফিট বিফোর ট্যাক্স মিটানোর আগে, সেখান থেকে নন ট্রেডিং ইনকামগুলোকে বাদ দিয়ে দেবো, সেখান থেকে নন রিকারিং ইনকামগুলোকে বা অ্যাবনর্মাল গেনগুলোকে বাদ দেব। পূর্বের দিন আমি ছক করে দেখেছিলাম একটা নোটসে, সেখান থেকে আমরা ইনক্রিজ অফ এক্সপেন্সেস, ফিউচারে ভবিষ্যতে কোনো মানে ক্ষয়ক্ষতি বাড়তে পারে বা ব্যয় হতে পারে এরকম কিছু যদি থাকে সেগুলোকে মাইনাস করব। এক্সপেক্টেড, ধরো কোনো স্যালারি দেওয়া হয়নি, কিংবা ম্যানেজারের কোনো কমিশন দেওয়া হয়নি, এই ধরনের কিছু যদি থাকে ভবিষ্যতে দিতে হবে, এখনো দেওয়া হয়নি, প্রিমিয়ামটা দেওয়া হয়নি, এরকম ধরনের ভবিষ্যতে দিতে হবে, সেগুলোকে মাইনাস করব। ঠিক অ্যাড করব ডিক্রিজ ইন এক্সপেন্সেস ইন ফিউচারে দিতে হবে না, ফিউচারে দিতে লাগবে না, সেগুলোকে আমরা অ্যাড করব। নন অপারেটিং এক্সপেন্সেসগুলোকে আমরা অ্যাড করব, করে অ্যানুয়াল অ্যাডজাস্টেড প্রফিট, এইভাবে আমরা এগুলোকে যোগ করে বিফোর ট্যাক্সে আমরা কি পেয়ে যাব না, নন অপারেটিং এক্সপেন্সেস আর অ্যাবনর্মাল লসকে যোগ করে আমরা পেয়ে যাব এভারেজ অথবা অ্যানুয়াল অ্যাডজাস্টেবল প্রফিট। এভারেজ অথবা বার্ষিক মিলকরণকৃত কি প্রফিট, সেটা হচ্ছে বিফোর ট্যাক্স। খেয়াল করো, এবারে এখান থেকে আমরা কি করব, ট্যাক্সেশনের জন্য যেটা প্রভিশন করা হয়েছে সেটাকে মাইনাস করে দেব। মাইনাস করার পরে আবার অ্যাড করব ইন্টারেস্ট অন ডিবেঞ্চারদের, অর্থাৎ ঋণপত্র ক্রয় করে অনেক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তাদের জন্য যে ইন্টারেস্ট দিতে হয় সেটাকে অ্যাড করব, করলেই আমরা পেয়ে যাব এভারেজ মেনটেনেবল প্রফিট। এই সূত্রটা, এটা সূত্র, এটা অঙ্ক এত সব লাগে না, দু একটা বিষয় থাকে, এটা তোমাদেরকে দেখার জন্য
বললাম, কাজে লাগবে অঙ্ক প্রবলেম করতে গেলে। তাহলে আজকে আমি এখানেই শেষ করব। যে কথাটা বলা হলো, এটা ভালো করে এই সূত্রটা মুখস্থ করবে বা খাতায় টুকে রাখবে। তোমরা ভিডিও দেখার পরে খাতায় টুকে নেবে ছকটা দেখে দেখে। 1 নম্বর গেল। 2 নম্বর অঙ্কটা দেখে বারবার করে হাইলাইটস অঙ্কগুলো দেখো, কিভাবে আমি এখানে আমার ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি, কিভাবে আমি এখানে অ্যাকচুয়াল আর্ন প্রফিট বের করেছি। এটা দেখে অ্যাকচুয়াল আর্ন থেকে আমরা নর্মাল রিটার্ন অফ ক্যাপিটাল নর্মাল হোয়াট ইজ দ্য নর্মাল রিটার্ন, এখানে বলেছি। নর্মাল রিটার্ন কি না, গড় ক্যাপিটাল এমপ্লয়েড থেকে একটা অনুমান করা হয় এই জাতীয় ব্যবসায়ে যে বছরের শেষে কত % রিটার্ন আসতে পারে সেটা দিয়ে গুণ করা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। বাড়িতে এগুলো করো, এবং যে তোমাদের যে প্রবলেম বই আছে 12-এর যদি থাকে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো করো, ঠিক আছে। যদি কারো কোনো অসুবিধা হয় ফোনের মাধ্যমে আমাকে জানাতে পারো যে স্যার এই অঙ্কটার এই আছে, আমি এখানটা কি করব বা এটা যোগ করব কি বিয়োগ করব। সবাই ভালোভাবে থাকো, আজকে এখানে শেষ করছি, ঠিক আছে।